একটা গভীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, কিন্তু তাতে এল প্রেম, হলো দৈহিক প্রেম। তারা লুকিয়ে বিয়ে করলো, কিন্তু সমাজ বা পরিবার মানবে কি তাদের বিয়ে? যদি না মানে তাহলে কি করবে তারা? এই নিয়েই আজকের গল্প। নিষিদ্ধ প্রেম, পর্ব 1। দিনটা ভালোভাবেই কাটার কথা ছিল সুনন্দর, কিন্তু কাটলো না। ভেবেছিল কলেজে ভর্তি হওয়ার পর প্রথম যে মেয়েটার সঙ্গে আলাপ হবে, সেই হবে তার গার্লফ্রেন্ড বা প্রেমিকা। কিন্তু কোথায় কি, প্রথম যে মেয়ের সাথে আলাপ হলো সে তো শালা একটা পাকা বৈষ্ণব। বক্ষ বলতে তো কিছুই নাই, পরেও সব সাদা সাদা। মুখের সৌন্দর্য বলতে একগাদা ব্রণের দাগ। দেখতে অসুন্দর হলেও বুকটা আর পশ্চাৎদেশটা সেরকম চমকপ্রদ হলে তবেই না মেয়ে। আর এ শালা এক কুদর্শনের পাল্লায় পড়ে দিনটাই মাটি হয়ে গেল। কি আর করা, অগত্যা বাড়ির দিকেই পা চালিয়ে দিল সে। হঠাৎই রাস্তায় প্রচণ্ড বৃষ্টি আর মেঘের গর্জন শুরু হয়ে গেল। সুনন্দর বৃষ্টিটা যদিও সয়ে নেওয়া যায়, কিন্তু এই তর্জন গর্জনগুলো মোটেও ভালো লাগে না। ওর বিশ্বাস ওর মতো বেশিরভাগ লোকেরই এইসব ভালো লাগে না। যাই হোক, এখন কোন উপায় নেই। তবু একটা মাথার উপরে আস্থানা খুব দরকার। বৃষ্টিটা বেড়েই চলছে, যেন নিজের রেকর্ড নিজেই ভেঙে চলেছে। ওর খেয়াল হলো কেউ বোধ হয় ডাকছে ওকে। কে আবার ডাকবে ওকে? এখানে ডাকার কেউ আছে কি? এখানে কি থেকে যাওয়া যাবে? মনে ঠোঁট না। তবু সে এদিক ওদিক তাকাতে থাকলো। সে দেখলো দূর জানলা থেকে কেউ যেন ডাকছে ওকেই। আরে ওই দিকটা দিয়েই তো আমার মাসির বাড়ি। এতক্ষণ কথাটা সে খেয়ালই করেনি। ওখানে ঢুকলেই তো এই বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যায়। আর মনে হতেই সে সাইকেলটা জোরে ওই দিকই চালিয়ে দিল। ততক্ষণে অবশ্য ও ভিজে একসা হয়ে গেছে। অঞ্জুদি ডাকছিল। সুনন্দ যেতেই বলল, সোনু, তোর কি রকম বুদ্ধি বলতো? নাকি কলেজে গিয়েই একেবারে হনু হয়ে গেছিস? না মানে? আবার মানে কি? খুব ভেজার শখ হয়েছে না তোর? সুনন্দর মাসির 2 মেয়ে, অঞ্জনা আর সঞ্জনা, থেকে হয়েছে অঞ্জু, আর সঞ্জনা থেকে সঞ্জু। দুজনই সুনন্দর চেয়ে বেশ বড়। বিয়ে কারোরই হয়নি, তবে দেখাশোনা চলছে। সেই অঞ্জুদি আজ তাকে ভিজে যাওয়ার জন্য ধমক দিচ্ছে। দিতেই পারে। একটা টাওয়েল নিয়ে এসে বলল, যা মুছে নে। আর যেগুলো ছেড়ে দে। সুনন্দ ওর কথা মতোই কাজ করল। কিন্তু জামা কাপড় তো ছাড়বে, পরবে কি? অঞ্জুদি ওর মনের কথা বোধ হয় বুঝতে পেরেছিল। বলল, আচ্ছা, আমার রুমে গিয়ে বস, দেখছি কি করা যায়। সুনন্দ জামা কাপড় খুলতেই ওর সুঠাম পেশিওলা শরীরটা দেখে অঞ্জুদি বলল, বাহ, শরীরটা বেশ ভালো বানিয়েছিস তো। জিম করিস? হ্যাঁ, করি। বা, আর এই চেহারা দেখেই তো মেয়েরা খাবে রে। ফিদা হয়ে যাবে। ছাড়ো তো, এখন কি পরব সেটা বল। হুম, দেখছি। তারপরেই একটু থেমে বলল, বল না সোনু, আজ কলেজে কি কি করলি? অঞ্জুদি, এখন বড় হয়েছিস, এখন লজ্জা কি রে? এখন সবার সঙ্গেই সব গল্প হয়। সুনন্দ তখনও চুপ করে দাঁড়িয়ে আছে দেখে অঞ্জু বলল, এখনো ভেজা প্যান্ট খুলিসনি? আচ্ছা, দাঁড়া, দেখি। বলে দরজাটা বন্ধ করে দিয়ে বলল, তোর জামা প্যান্ট আমি ফ্যানের হাওয়ায় দিয়ে দিচ্ছি। খুব জলদি শুকিয়ে যাবে। তুই ততক্ষণ আমার এই শাড়িটা লুঙ্গির মতো করে পরে নে। সুনন্দ তবু দাঁড়িয়ে আছে দেখে বলল, ওহ, তোর এত লজ্জা? সেই ছোটবেলায় ন্যাংটো হয়ে আমার কোলে ঘুরেছিস। কথাটা মোটেও মিথ্যে নয়, সুনন্দ সেটা জানে। অনেকদিন পর্যন্ত ও 2 মাসতুতো দিদির কোলে ন্যাংটো ঘুরত। কিন্তু সে ছোটবেলায়, এখন সে অনেক বড়, কলেজে পড়ে। অঞ্জুদির যেন আর তরস হইল না। এসে গালে একটা চড় দিয়ে বলল, হাদারাম, দরজা বন্ধ আছে। দেখছিস না, কেউ তোর কিছু দেখবে না। আর আমি সব আগেই দেখে বসে আছি। বলে নিজেই ওর ভিজে প্যান্টটা খুলে ফেলতে গেল। সুনন্দ বাধা দিতেই আবার একটা চড়। আর সুনন্দর কোনো আপত্তি না শুনে ওর জিন্সের প্যান্ট খুলে দিল। খুলতেই অঞ্জুর হাতের স্পর্শ পেয়ে ওর শক্ত হয়ে ওঠা অঙ্গটা দেখে তো অঞ্জুর ভির্মি খাওয়ার জোগাড়। বলে উঠল, বাপরে, কি করেছিস রে সোনু? সুনন্দর ডাক নাম। এত বড় হয়ে গেছিস। সুনন্দর জামা প্যান্ট ফ্যানের নিচে দিয়ে আবার অঞ্জু ওর কাছে গেল। সুনন্দ তখন পিছন ফিরেছে। অঞ্জুদি তখন ওকে নিজের একটা শাড়ি দিয়ে বলল, নে এটা পরে নে। সোনু সেই শাড়িটা পরে নিল। এখন লজ্জা কিছুটা কেটেছে। সে খাটের উপর উঠে বসল। বৃষ্টি তা ছাড়ালে বাঁচা যায়, কিন্তু এ বৃষ্টি যেন শেষ হওয়ার নাম নিচ্ছে না। আর সেই সঙ্গে বিদ্যুতের ভয়ানক তর্জন গর্জন। অঞ্জুদি নানা রকম গল্প করে যাচ্ছে, অথচ সেসব যেন তার কানে ঢুকছে না। হঠাৎ কারেন্ট চলে গেল। এই যা, বলে দুজনেই আফসোস করে উঠল। কিন্তু কিছু করার নেই। সোনু আস্তে আস্তে কখন যে বিছানায় শুয়ে পড়ল। আর শুয়ে শুয়ে নানা কথা ভাবতে লাগলো। এই দুপুরে অনেক মানুষের ঘুম পায়। সোনুরও পায়। আজও শোয়ার কিছুক্ষণের মধ্যেই 2 চোখ জুড়ে ঘুম জলে এল সোনুর। হঠাৎ কিছুর একটা স্পর্শে ওর ঘুম ভেঙে গেল। দেখলো পাশে অঞ্জুদি শুয়ে পড়েছে। ওর এই শরীরের স্পর্শ সোনুর ঘুম ভাঙিয়ে দিয়েছে।
ওর মনে হলো যেন অঞ্জুদিও ঘুমিয়ে পড়েছে। বাইরে বৃষ্টি থেমেছে কি না সেটা অনুমান করার চেষ্টা করল সে। না, এখনো সেই সমানভাবে বৃষ্টি পড়ছে আর মেঘও ডাকছে। কি করবে সোনু? বাড়ি যাবে কি করে? এই রকম ভাবছিল সোনু, আর ঠিক তখনই একটা প্রকাণ্ড আওয়াজ করে বিদ্যুৎ চমকাল। ঘরের ভেন্টিলেটর দিয়ে সেই বিদ্যুতের আলো এসে গোটা ঘরটাকে আলোময় করে দিল। কাছে পিঠে কোথাও বজ্র পড়ল বোধ হয়। কিছুক্ষণ পর আরেকটা এই রকম বজ্র পড়তেই অঞ্জুদির ঘুম ভেঙে গেল আর সোনুকে জড়িয়ে ধরল। কি হলো অঞ্জুদি? এই বিদ্যুৎকে আমার খুব ভয় করে রে। তুই যখন ঘুমিয়ে পড়লি তখন আমিও শুয়ে পড়লাম। একা জেগে থাকা যায় না। কিন্তু অনেক চেষ্টা করেও ঘুমোতে পারলাম না। আর এই বজ্র দুটো সামনেই কোথাও পড়েছে তাই খুব ভয় করছে। সোনু খেয়াল করলো অঞ্জুদি সত্যিই খুব কাঁপছে। তুমি কাঁপছ? হ্যাঁ রে, আমাকে একটু জোর করে ধরবি। কিন্তু, কখন কিন্তু না? অঞ্জুদির কথা শেষ হলো না আরেকটা বজ্র পড়ল প্রকাণ্ড শব্দ করে। আর মানল না অঞ্জুদি। সোনুকে একেবারে জড়িয়ে ধরে যেন একবারে ওর শরীরের সঙ্গে মিশে লুকিয়ে থাকতে চাইল। কি করছো কি অঞ্জুদি? এই, চুপ। কিছু করছি না। এত ভয় কেন তোমার? তোরও হতো যদি তুই কারোকে সামনে বজ্র পড়ে মারা যেতে দেখতিস। তুমি দেখেছ? হ্যাঁ, আমার বন্ধু শিউলিকে। আমরা একসঙ্গেই স্কুল থেকে আসছিলাম। এমনিই বৃষ্টি পড়ছিল সেদিন আর বজ্রসহ বিদ্যুৎ যেন বাঁধ মানছিল না। একের পর এক বিদ্যুতের আলো চোখ ধাঁধিয়ে দিচ্ছিল আমাদের। শিউলি হঠাৎ কিছুটা এগিয়ে গেছিল আমার চেয়ে আর ঠিক সেই সময় আমার চোখ যেন অন্ধ করে দিয়ে একটা বজ্র পড়ল আমাদের সামনে। শিউলির গায়ের উপর। আমার মনে হলো যেন শিউলি চিৎকার করে কিছু বলল। তারপর আমার আর কিছুই মনে ছিল না। যখন আমি চোখ খুললাম, তখন আমি হাসপাতালে। সামনে ডাক্তার ও নার্স। সোনু আর কিছু বলতে পারল না অঞ্জুদিকে। কিন্তু মেঘের গর্জন যেন কিছুতেই থামতে চাইছিল না সেদিন। আর অঞ্জুদি ভয়ে ওকে জড়িয়ে ধরে রইল। তারপর কি যে হয়ে গেল সেদিন যখন কারেন্ট এল দেখলো দুটো নগ্ন শরীর একে অপরকে জড়িয়ে ধরেছিল। ছি, কি করে ফেললো সেদিন ওরা। এ যে নিষিদ্ধ। পর্ব 2। সুনন্দ তথা সোনু জীবনে এই প্রথম সেক্স করলো। আসলে ঠিক করলো নয়, করতে বাধ্য হলো। আর সেক্স করলে যে একটা ফুর্তি লাগে, মনটা মনে হয়, ও কিন্তু সেরকম মনে হলো না কিছুতেই। মনে হতে লাগলো বারবার যে সে একটা অপরাধ করে ফেলেছে, অর্থাৎ একটা অপরাধবোধর মনে কাজ করে যেতে থাকলো। আর সেটা হলো, ও দিদির সঙ্গে সেক্স করেছে, যদিও নিজের দিদি নয়, তবু সেটাও অন্যায়। ও মাসির বাড়ি যাওয়া বন্ধ করে দিল। কিন্তু কি ওর মনে সেই একসঙ্গে থাকার ঘটনা ওর মনে মাঝে মাঝেই ঘুরে ফিরে আসতে থাকে। যতই ও দূরে রাখতে যায় ততই যেন এক অদ্ভুত আকর্ষণে পেয়ে বসে থাকে। ওর বারবার মনে পড়তে থাকে সেই দিনের কথা। ওটা একটা অ্যাক্সিডেন্ট। মনে রাখিস না রে সোনু। ভুলে যা। কিন্তু ভুলে যেতে পারছে কই। মাঝে মধ্যেই ঘেন্না করতে লাগলো নিজেকে। আবার অদ্ভুত এক আকর্ষণ তারা করে বেড়াতে লাগলো। মনে হতে লাগলো, একবার অঞ্জুদি কাছে গেলে হতো। সেও নিশ্চয় আমার মতোই ভাবছে। কিন্তু কাছে যেতে খারাপ লাগছে খুব সোনুর। আসলে সে কোনোদিন কোন মেয়ের এত কাছে আসেনি। সেক্স করা তো দূর, যদিও এর আগেও সে একবার রিতার কাছাকাছি এসেছিল। রিতা ওরই সঙ্গে ক্লাস 10-এ পড়তো। একই স্কুলে আর একই কোচিংয়ে। বাড়ি কাছাকাছি হওয়ায় ওদের যাতায়াতও একই সঙ্গে ছিল। এতে কারোর বাড়ির লোকেরই কোনো আপত্তি তো ছিলই না, পরন্তু একসঙ্গে যাওয়াতে ওদের মধ্যে নোটস দেওয়া নেওয়া এবং রাস্তাঘাটের সঙ্গী পাওয়া এগুলো দুজনের পক্ষেই ভালো বলে মেনে নিয়েছিল। তো এই পরিস্থিতিতে একদিন কোচিং থেকে আসার সময় কি একটা নিয়ে ওদের মধ্যে ঝগড়া হয়ে যায়। আর ঝগড়াটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে রিতা বলে বসে সোনুকে, তুই আমার কি করবি? সোনুও বলে, দেখবি কি করব। দেখ, রাগাস না। হ্যাঁ, হ্যাঁ, যা। ভারী তো খুব। সঙ্গে সঙ্গে সোনু ওকে চড় মারে। এইভাবে কিছুক্ষণ চলতে চলতে সোনুর হঠাৎই কি খেয়াল হয় সে রিতাকে নিজের বুকে চেপে ধরে। আর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। রাস্তাটা অন্ধকার ছিল আর ফাঁকা। কিছুক্ষণ ওই রকম ভাবে থেকে সরে যায়। অর্থাৎ ততক্ষণে ওর হুঁশ আসে, কি করেছে সে। সে তৎক্ষণাৎ ক্ষমা চায়, কান ধরে, এমনকি উঠবোস পর্যন্ত করে ওই রাস্তাতেই। সেই থেকে অনেকদিন পর্যন্ত রিতা ওর সঙ্গে কথা শুদ্ধ বলেনি। অনেকদিন পর অবশ্য ব্যাপারটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু সেই ঘটনার পর থেকে কোনো মেয়ের সঙ্গে সে মিশেনি। তবে মেয়েদের সঙ্গে মিশতে যে মন চায়নি কখনো তা কিন্তু নয়। অনেকবার চেয়েছে কোন মেয়ে ওকে ভালোবাসুক, ওর সঙ্গে প্রেম করুক। তবে কোন মেয়েই যে ওকে নিজের থেকে কিছুই বলে না। তবে ও বলতে চায়, কিন্তু মেয়েরা কি মনে করবে ওর সম্পর্কে, কি ভাববে কোন মেয়ে যদি নিজে থেকে এগিয়ে যায়। না, সম্ভব হয়নি সোনুর পক্ষে কোন মেয়ের সম্পর্কে কিছু ভাবার। মেয়েরা কি ভাববে, এটাই ওকে এই প্রেম নামক কাজ থেকে বিরত রেখেছিল। কিন্তু তবু সে নিজের মাসতুতো দিদির সঙ্গে সেক্স, সেটা ভাবতেই কেমন যেন নিজেকে খারাপ খারাপ মনে হতে থাকে। আর সেই জন্য সে মাসির ঘর যাওয়া বন্ধ করে দিল।
কিন্তু সব কি স্বাভাবিকভাবে চলে, নাকি সব নিজের ইচ্ছেও চলে? চলে না। তুমি যেটা ভাববে সেটা সবসময় তোমার ভাবার মতো নাও হতে পারে। আর সোনুর ক্ষেত্রেও তাই ঘটল। ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে একদিন মাসির বাড়ি যেতেই হলো। মা বাড়িতে বিরিয়ানি রান্না করেছে। মাসির খুব পছন্দ, তাই মা মাসিকে দিতে চায়, আর লোক তো একমাত্র সোনু। অতএব ডাক পড়ল সোনুর। সোনু, যা তো বাবা, এটা মাসির বাড়ি দিয়ে আয় তো বাবা। ইচ্ছে না থাকলেও তাকে যেতেই হলো, কারণ ও ছাড়া অন্য কোনো অপশন ছিল না। ও যেতেই অঞ্জুদি যেন ক্ষেপে উঠল। ওকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে চটাক চটাক করে চড় মারতে থাকলো। বলল, তোর এত অহংকার কিসের রে? তুই সুন্দর হয়েছিস দেখতে, ক্রাশ খাওয়া বডি, তাই। কি বলছো তুমি? আমি ঠিক বলছি। আসিস না কেন এখন? ভালো লাগে না। কেন ভালো লাগে না? আমার সঙ্গে মিশতে খারাপ লাগে। তুই কি বাচ্চা ছেলে? একটা ভুল হয়ে গেছে তাই বলে বাড়ি আসা বন্ধ করে দিবি? নাকি আমাকে দেখতে ভালো লাগে না? না মানে? কোনো মানে নেই। তুই যদি আবার বাড়ি আসা বন্ধ করিস তবে খুব খারাপ হয়ে যাবে। একটা ভুল কি বারবার হয়? নাকি রোজ বৃষ্টি পড়ে, রোজ বিদ্যুৎ চমকায়, নাকি রোজ বজ্র পড়ে? অঞ্জুদি, আমি বলছিলাম, তুই কিচ্ছু বলছিলিস না। শোন, আজ এখানে খাবি, আমার কাছে শুবি, আর বিকেলে আমার সঙ্গে মার্কেটিংয়ে যাবি, বুঝলি? না মানে? ঘরে না গেলে মা? সোনুর কথাটা শুনে অঞ্জুদি বলল, সে সব আমি ব্যবস্থা করে নেব। সোনুকে আর কোনো কথা না বলতে না দিয়েই দরজা খুলে বাইরে গেল। মাসিকে বলল, মা, তুমি মাসিকে বলে দাও সোনু আজকে এখানেই খাবে, এখানেই দুপুরে থাকবে। আর বিকেলে আমি ওকে নিয়ে মার্কেটিংয়ে যাব। মাসি বলল, বেশ, বলে দিচ্ছি। বলে মাসি সোনুর মাকে জানিয়ে দিল আজ সোনু এখানেই থাকবে। তারপর সন্ধ্যাবেলা বাড়ি যাবে। ঠিক আছে, থাকুক। সোনু তার মায়ের উপর মনে মনে রেগে গেল। রেগে গেল কারণ মা যদি বলতো যে বাড়িতে সোনুর কাজ আছে তাহলে খুব ভালো হতো। ওকে থাকতেই হলো। মাসিও খুব যত্ন করে খাওয়ালো তাকে। আবার অঞ্জুদিও খুব আদর যত্ন করে খাওয়ালো, এমনকি নিজের পাত থেকে মাংস তুলে দিল ওর পাতে। কিন্তু তারপরেই কেমন যেন মনে হতে লাগলো তার। মনটা বাড়ি যাবার জন্য ব্যস্ত হয়ে উঠল, অথচ যেতে পারবে না। খাওয়া দাওয়ার পর অঞ্জুদি তাকে নিজের ঘরে নিয়ে গেল। গোটা বাড়িটা এখন ফাঁকা। মেসমশাই আর বড় দাদা গেছে অফিসে। আর সঞ্জুদি গেছে একটা এনজিওতে। সেখানেই কাজ করে, সামান্য বেতন পায়। ভবিষ্যতে কিছু তো চাই। বাবা রিটায়ার করলে কি ভাইয়ের সংসারে থাকা যাবে? নাকি রাখবে? বাবার অফিস তো পেনশন দেয় না। সরকারি চাকরি তো আর নয়। সুতরাং ভবিষ্যতে বেঁচে থাকতে হলে কিছু তো একটা করতেই হবে। তাই সেখানে একটা কাজ করে যা পায়, এই আর কি। অঞ্জুদি ওর সঙ্গে নানারকম গল্প করতে লাগলো, গল্প করতে করতে শুয়ে পড়ল। ভাত খেয়ে বা বিছানায় বসলেই শুয়ে পড়ার একটা বিশ্রী অভ্যাস আছে সোনুর। কিন্তু এই অভ্যাস যে এতটাই খারাপ হবে সেটা সোনু সেদিন বুঝে গেল। ঘুম আসছিল, কিন্তু অঞ্জুদির গল্পের জন্য হু হু করে যাচ্ছিল সে দাঁড়ি। এক সময় অঞ্জুদি ওর কাছে ঘেসে এল। পাটা উঠিয়ে দিল ওর গায়ে। ওর কেমন একটা অস্বস্তি লাগতে লাগলো। অঞ্জুদি, ঘুম পেয়েছে? তো ঘুমো। কে বারণ করেছে তোকে? একটা সংকোচ লাগছিল সুনন্দর। সুনন্দর ভালো লাগে না এসব। কিন্তু কোনো উপায় নেই। একদিন বৃষ্টিতে এখানে এসেই ভুল হয়েছিল। এখন আর কিছু করার নেই। তুমি এরকম করলে আমি চলে যাব। কোথায় যাবি? বাড়ি চলে যাব। অঞ্জুদি সরে গেল। আর বলল, মনে রাখবি আজ আমার সঙ্গে তোকে মার্কেটিংয়ে যেতে হবে। যাব তো বলেছি, কিন্তু এখন ঘুমোতে দাও। আচ্ছা ঠিক আছে, ঘুমো। অঞ্জুদি ওর কাছ থেকে সরে গেল। আর সোনু কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমের মধ্যেই ওর মনে হতে লাগলো ওর শরীরটাকে কেউ যেন পেঁচিয়ে ধরছে। সোনুর চোখ দুটো ঘুমে এতই কাতর ছিল যে সেগুলো খুলতেই চাইছিল না। মাসিমার দরজা ধাক্কা দেওয়ার শব্দে যখন ঘুম ভাঙল তখন সে আবিষ্কার করল যে অঞ্জুদি ওর প্রায় গায়ের উপর শুয়ে ঘুমুচ্ছে। দুজনেরই জামা কাপড় একেবারেই অগোছালো। ওর বুঝতে বাকি থাকলো না যে ওর অজান্তেই কিছু একটা ঘটে গেছে। পর্ব ৩। সুনন্দ ওরফে সোনুর কি যে হলো সে নিজেই বুঝতে পারে না। বুঝতে পারে না ওর কি হচ্ছে আজকাল। মনটা বারবার টেনে নিয়ে যাচ্ছে অঞ্জুদির কাছে। অথচ তার একদম ইচ্ছে নেই এই কাজ করার। এটা অন্যায়, ঘোর অন্যায়। অঞ্জুদি দিদি, নিজের মায়ের পেটের না হলেও মাসতুতো দিদি। দাঁড়ি, যদিও কোনোদিন কারো কাছে ভাইফোঁটা মোটা নেয় না সুনন্দ। ভালো লাগে না। এই নিয়েও কম কথা শুনতে হয়নি ওকে। কেন নিবি না? ফোঁটা নিলে ভাইবোনের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। তাছাড়া ওই যে ছড়াটা বলে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, এতে নাকি ভাইয়ের পরমায়ু বাড়ে। ও বলে ফালতু কথা, মিথ্যে কথা। কারণ সে জানে ওর নিজের কাকাকে, যে পিসির বাড়ি থেকে ভাইফোঁটা নিয়ে বাড়ি ফেরার পথেই কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তার কাকার কাটা ছেঁড়া গাড়ির চাকায় পিষ্ট দেহটাকে ও দেখেছে। আর এটাও একটা কারণ সোনুর ফোঁটা না নেওয়ার।
ও তখন ছোট। কাকা ওকে খুব ভালোবাসতো, সোনুও ভালোবাসতো খুব, কিন্তু থাকলো না। ভাইফোঁটার দিনই মারা গেল। ওর বিশ্বাস ছিল যদি কাকা পিসির বাড়ি না যেত তবে ওই অ্যাক্সিডেন্টটাও হতো না আর কাকাও মরতো না। সেই থেকে ও বুঝে গেছে এইগুলো সব ফালতু। ফালতু কবজ, তাবিজ, মাদুলি এমনকি আশীর্বাদও। সেই থেকে ও ফোঁটা নেয় না। সেই থেকে মাদুলি, কবচ এমনকি আংটিও পরে না। যে যা বলে বলুক, যে যা ভাবে ভাবুক, ছোট কাকাকে সে কিছুতেই ভুলতে পারে না। সে কি খুব সেনসিটিভ। মনে মনে সে ভাবে, যদি না হয় তবে কেন তার এমন মনে হয়? কেন কেউ তার সঙ্গে ভালো ব্যবহার করলে তার মনে হয় তাকে অদেয় তার কিছুই নাই? সে অবলীলায় তাকে সব দিতে পারে। সবও, এমনকি নিজের জীবন। নইলে ছোট কাকিমা তার স্বামীকে ভুলে গেছে। তাদের ছেলে প্রদীপ তার বাবাকে ভুলে গেছে। কিন্তু সুনন্দ বা সোনু ভুলতে পারছে কই? সোনুর এখন আর পড়াতে মন বসে না। বই নিয়ে কেবল বসে থাকে। বইয়ের উপর ভেসে ওঠে তার অঞ্জুদির মুখ। দিন রাত কেমন যেন মনে হতে থাকে তার। ভেসে ওঠে সমস্ত দৃশ্য। কিন্তু পড়ার অক্ষরগুলো একটাও ভাসে না। কলেজে গিয়েও সেই এক অবস্থা। কোনো কাজে মন করে না। কোন মেয়ের দিকে তাকাতে মন করে না। মনে হয় কেউ তার অঞ্জুদির চেয়ে সুন্দর নয়। কেউ অঞ্জুদির মতো অত ভালো নয়। কোন মেয়েই অত সুন্দর নয়। অত সুগঠিত নয়। না কারো সঙ্গে ওর অঞ্জুদির তুলনা চলে না। যাব না করেও ও অঞ্জুদির কাছে যায়। আর ধমক খায়। দুদিন আসিসনি কেন রে, হাদা? ধমকায় অঞ্জুদি। না, মানে, ও কিছু বলতে যায় আর অঞ্জুদি বাধা দেয়। গালে একটা চড় দিয়ে বলে, মানে কি? মানে আবার কি? একটু থেমে আবার বলে, জানিস তোর জন্য আমি কত অপেক্ষা করেছি এই দুদিন। ভাবছি এই আসবি। কিন্তু এলি না। আমার কত কষ্ট হচ্ছিল জানিস। আমারও কষ্ট হচ্ছিল অঞ্জুদি। বলে ও অঞ্জুদিকে ধরে বাচ্চা ছেলের মতো কাঁদতে থাকে। বলে, বিশ্বাস করো, আমি থাকতে পারছি না তোমাকে ছাড়া একদম। ও অঞ্জুদির বুকে মুখ গুজে কাঁদতে থাকে। চোখের জলে ভিজে যায় ওর অঞ্জুদির বুকের ব্লাউজ। অঞ্জুদি ওর পিঠে মাথায় হাত বুলিয়ে দেয়। এমনি ভাবে কতক্ষণ যে থাকে একে অপরকে জড়িয়ে ধরে। কতক্ষণ যে একে অপরকে গায়ে হাত বুলায়। কতক্ষণ যে একে অপরকে চুমুতে ভরিয়ে দেয়। তার ঠিক থাকে না। সময় কোথা দিয়ে যে চলে যায় কেউ বুঝতে পারে না। আদর করতে করতে, ভালোবাসতে বাসতে ওরা আবার হারিয়ে যায় নিজেদের মধ্যে। হয়তো কেউ কিছুই করে চুপ করে বসে থাকে অনেকক্ষণ। হয়তো বা হাতে হাত দিয়ে কিংবা না দিয়ে। হয়তো কিছু বলে না কেউ। এমনি করেই কেটে যায় সময়। কতক্ষণ কেউ জানে না। তারপর একসময় সন্ধে হয়। ঘরে ফেরার পালা। কেমন উদাস ভাবে ফিরে আসে দুজনেই। সুনন্দর আর লজ্জা নেই। আর সংকোচ নেই। ও অঞ্জুদির শাড়ির, সুনন্দর জন্য অঞ্জুদি শাড়ি পরে, কারণ সুনন্দ বলে শাড়ি পরলে আরো অঞ্জুদিকে সুন্দর দেখায়। সেক্সি লাগে। দিকে চেয়ে থাকে অঞ্জুদির দিকে। কেন থাকে জানে না, কিন্তু থাকে। ভালো লাগে, খুব ভালো। সোনু, তোর আমাকে ভালো লাগে? বারে তোমার লাগবে না? খুব ভালো লাগে। তোমার? কি জানি, মনে হয় আমারও ভালো লাগে। নইলে তোকে না দেখলে মন কেমন করবে কেন? আমাকে না দেখলে তোমার খারাপ লাগে? দূর পাগল ছেলে, খারাপ লাগবে না। এই খারাপ লাগাটাই শত ভালো লাগা। সে তো খুবই ভালো লাগা। হয়তো এটাই ভালোবাসা। কিন্তু আমরা তো ভাই বোন। অঞ্জুদি চুপ থাকে। বলে, জানি না রে, হয়তো ভাই বোন না হলেই ভালো হতো। তা হয়তো হতো। সেটা সোনুও জানে, বোঝে। আর জানে বলেই এক এক সময় মনে হয় পালিয়ে যায় কোথাও। যেখানে অঞ্জুদি নেই সেইখানে। অনেক দূরে। যেখান থেকে আর অঞ্জুদিকে মনে করে ফিরে আসা যাবে না। সেখানে। অঞ্জুদি ওর মাথার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলে, কাল থেকে রোজ আসবি। তোকে ছাড়া আমার ভালো লাগে না। সারাদিন এই সময়টার জন্য আমি অপেক্ষা করি। আর না এলে কি যে হয় আর কি যে করি কিছুই বুঝে উঠতে পারি না। আসবি কিন্তু। আমারও তাই। হয়তো বা তোমার চেয়ে চেয়ে আরো বেশি। পাগল একটা। তো আসিস না কেন? ভয়ে। কিসের ভয়? কেউ জেনে ফেলার ভয়? তোমাকে হারিয়ে ফেলার ভয়? অঞ্জুদি ওকে বুকে চেপে ধরে। বলে, না, তোকে হারাবো না আমি। হারাতে পারবো না। এমনিভাবেই দিন কেটে যাচ্ছিল। দুজনেই দুজনের প্রেমে ভাসছিল প্রেমের স্বর্গে। কারো কোনো সন্দেহ নেই। কারো কাছে কোনো কৈফিয়ত নেই। বেশ চলছিল। দিব্যি চলছিল ওদের। কিন্তু কথায় বলে, আগুন কখনো ছাই চাপা থাকে না। তেমনি প্রেম কখনো বন্ধ দরজার ভিতরেই আবদ্ধ থাকে না। তেমনি একদিন ওরা সৃষ্টির আদিম খেলায় যখন মগ্ন তখন দরজায় টোকা পড়ল, অঞ্জু, অঞ্জু কি করছিস? দরজা খোল। অঞ্জুদি সোনুর দিকে তাকায় আর সোনু অঞ্জুদির দিকে। পরবর্তী পর্ব আসছে। পর্ব 4। দরজায় টোকা পড়ার পর সোনু আর ওর অঞ্জুদি দুজনেই স্তব্ধ হয়ে গেল। দরজায় আবার টোকা পড়ল, অঞ্জু। হ্যাঁ, মা। দরজাটা খোল। কেন? কিসের আওয়াজ হচ্ছে? সিনেমা দেখছি মোবাইলে।
বলে সে আস্তে আস্তে গিয়ে দরজাটা খুলে দিল। হাতে মোবাইল ফোন আর ফোনে চলছে একটা সিনেমা। দরজাটা খোলা মাত্রই মা সোজা ভিতরে ঢুকে এলেন। চারিদিকে ভালো করে দেখে নিয়ে ফিরে গেলেন দরজার কাছে। তারপর কি মনে হতেই আবার ভিতরে ঢুকে চারিদিক লক্ষ্য করলেন। খাটের নিচে, দরজার কোণায়। অঞ্জুদি জিজ্ঞেস করল, কি খুঁজছো মা? মা আবার দরজার দিকে এগিয়ে এলেন। বললেন, কিছু না। বলেই তিনি বাইরে বেরিয়ে গেলেন। তারপর আবার অঞ্জুদির মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, অঞ্জু ভিতরে কি কেউ ছিল? কই, না তো। তুমি তো দেখলে সব। আমার মনে হয়েছিল কেউ যেন ভিতরে আছে। না, কেউ নেই তো। অঞ্জুদির দিকে আবার একবার তাকিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তোর মাথার চুলগুলো এরকম এলোমেলো দেখাচ্ছে কেন? অঞ্জুদি চুলগুলোকে হাত দিয়ে এদিক ওদিক করে বলল, কই না তো। মা আর কিছু না বলে চলে গেলেন। অঞ্জুদি হাঁপ ছেড়ে বাঁচল। আর সঙ্গে সঙ্গে আলমারির পাল্লাটা খুলে দিল। আর খুলে দিতেই সোনু দম নিল। অনেকক্ষণ ধরে দম নিল। দম নিয়ে সে কিছু বলতে যাচ্ছিল কিন্তু অঞ্জুদি মুখে আঙ্গুল দিয়ে ইশারায় বারণ করল। সোনু বিছানায় শুয়ে অনেকক্ষণ সময় নিল নিজেকে সামলাতে। পরে ফিসফিস করে বলল, যখন আসবো এরকম লুকিয়ে আসবো না। একটু হলেই মারা পড়তাম আর কি। সেদিন অনেক রাগ করে লুকিয়ে বাড়ি ফিরতে হলো তাকে। কিন্তু এভাবে কতদিন কতদিন তারা লুকিয়ে লুকিয়ে প্রেম করবে? হোক না ভাই বোন। ওদের পরস্পরের প্রতি চাহনি, কথাবার্তার ধরন ধারণ, বসা একসঙ্গে ঘুরতে যাওয়া, সিনেমা যাওয়া, মার্কেটিংয়ে যাওয়া আর সোনুর কলেজ না যাওয়া, এই সবগুলোই সকলের মনে সন্দেহ তৈরি করার পক্ষে যথেষ্ট ছিল। অনেকেই ওদের প্রতি লক্ষ্য রাখতে শুরু করেছিল আর একদিন সঞ্জুদির কাছে ধরা পড়ে গেল। সে অঞ্জুদিকে আর সোনুকে ডেকে বলল, শোন, তোরা আর মেলামেশা করিস না। কেন? অঞ্জুদি জিজ্ঞেস করল। কেন কি? আমি বললাম করিস না ব্যাস। সঞ্জুদি উত্তর দিল, তুই বললেই আমরা কথাবার্তা বলবো না। তা কি হয়? অঞ্জুদি বলল, হ্যাঁ, আমি বললেই কথা বলা তোরা বন্ধ করবি। সঞ্জুদি দৃঢ়তার সঙ্গে জবাব দেয়, না, করব না। কি করে নিবি তুই? অঞ্জুদি বলে, আমি অনেক কিছু করতে পারি। সঞ্জুদি বলল, ঘোড়ার ডিম করতে পারবি? অঞ্জুদি যেন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল তার দিদিকে। দেখ, এই সবই জানি, তোরা যেটা করছিস সেটা খুব খারাপ করছিস। এটা হচ্ছে আগুন নিয়ে খেলা। মারাত্মক বিপজ্জনক এই খেলা। ধ্বংস হয়ে যেতে হবে। সঞ্জুদি অনেকগুলো কথা বলে সোনু আর অঞ্জুদির দিকে তাকালো। সোনু চুপ করে থাকলেও অঞ্জুদি চুপ করার পাত্রী ছিল না। বলল, তুই কি বলছিস বা বলতে চাইছিস আমি তো একদম বুঝতে পারছি না। তুই বুঝতে পারছিস না কিন্তু আমার বলতেও লজ্জা করছে তোদের নোংরামি। আমরা কোনো নোংরামি করছি না। করছিস না? না, ঠিক বলছিস। হ্যাঁ, কি রে সোনু তুই? তোরা কিচ্ছু করছিস না। সোনু কিছু না বলে মাথা নামিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কি হলো সোনু, তোর কথা বেরোচ্ছে না কেন? সোনু তবু চুপ থাকে। চুপ থাকে, মাথা নিচু করে। চুপ থাকে মাটির দিকে চেয়ে থেকে। ও যে কোনো একটা অপরাধ করে চলেছে সেটা ওর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল। কিন্তু কোনো কথা বলার মতো ক্ষমতা হয়তো তার ছিল না, অথবা কথা বলার মতো তার কোনো ভাষাই অবশিষ্ট ছিল না। সঞ্জুদি আবার জিজ্ঞেস করল, কিরে সোনু বল। সোনু কিছু না বললেও অঞ্জুদি বলল, ও কি বলবে? ও কি বলবে? আর আমার সঙ্গে ওকে জোড়াচ্ছিস কেন? কোনো কারণ নেই। না, কোনো কারণ নেই। তোর কথাগুলো বলতে একটু লজ্জা করছে না অঞ্জু? না, করছে না। কারণ আমি কোনো অন্যায় করিনি। তুই বা তোরা কোনো অন্যায় করিসনি। না, বললাম তো। আর কতবার বলবো? বেশ, তাহলে বাড়িতে সবাইকে বলি সব ব্যাপার। এবার যেন অঞ্জুদিও ঘাবড়ে গেল। একটু থতমত খেয়ে বলল, কি বলবি তুই? কেন, তোরা তো কিছু করিসনি। মানে মার্কেটিং করেছি। একদিন হলে সিনেমাও দেখতে গেছি। এই আর কি। এটা কি কোনো অপরাধ? না, সেটা অপরাধ নয়। কিন্তু বাড়িতে তোমার বিছানায় যেটা তোমরা করো, সেটা অপরাধ। অঞ্জুদি খানিকক্ষণ চুপ করে থেকে বলল, কি যে বলিস তুই? কি আর করব? বেশ, তোদের ভালোর জন্যই বলছিলাম। কিন্তু তুই কিছুতেই মানবি না। ও কি মানব না? আমি অনেকদিন থেকেই বুঝেছিলাম তোদের মধ্যে কিছু একটা হচ্ছে। সেই ভেবে আমি মাকে একটু খেয়াল রাখতে বলেছিলাম তোদের উপর। তারপর মা তোর ঘরে গিয়ে খোঁজাখুঁজি করে কিছুই পায় না। কেবল জানতে পারে তুই মোবাইলে সিনেমা দেখিস আর সেটা জোরে জোরে। তাই ওরকম মনে হয়, কিন্তু আমার সন্দেহ যায় না। আমি নিজে তোদের উপর নজরদারি শুরু করলাম। ব্যাপারটা আমার বোধগম্য হলো। দরজার আড়ালে কান পাতলাম। তোমার উহু আহু শব্দগুলো বলে দিচ্ছিল তোমরা কি করছিলে। কি শব্দ? আমাদের তো কোনো শব্দ হচ্ছিল না। না, তোমরা যখন কাজটা করছিলে তখন শব্দ করছিলে। আর সেটা তুমি। না, করছিলাম না। আচ্ছা, ঠিক আছে, তাহলে নিজের মুখে স্বীকার করছিস, তোরা নোংরামো করছিলিস। না তো কখন বললাম তোকে আমরা নোংরামো করছিলাম? আমরা তো জাস্ট সিনেমা দেখছিলাম। আর সেই জন্য আমি সব প্রমাণ জোগাড়ের পর তো তোদের সঙ্গে কথা বলতে এসেছি।
কি প্রমাণ? আমি স্পাই ক্যামেরা জোগাড় করে তোর রুমে আমি বসিয়ে দিই। সেগুলো সব ধরা পড়েছে আমার ক্যামেরায়। সে কি? কেন করেছি সেটা? তোদের সন্দেহ করেছি। শুধু আমি একা নই, সবাই করেছে। কিন্তু তুই এসব করতে পারলি। তোরা যদি নোংরামো করতে পারিস, তো আমি কি সত্যিটা জানতে পারবো না? কিন্তু কেন? দেখ, ইচ্ছা করলে আমি সবাইকে দেখাতে পারতাম। কিন্তু তোদের সাবধান করছি, এগুলো আর করিস না, তোরা মেলামেশা করিস না। কিন্তু, বুঝেছি তোর বিশ্বাস হচ্ছে না, তাই তো। আমার ফোনে ভিডিওটা আছে। দেখে নে আর নিজেই ডিলিট করে দে। অঞ্জুদি দেখলো, গতকাল দুপুরের ব্যাপারগুলো। আর দেখালো সনুকেও। সঞ্জুদি বলল, ওগুলো ডিলিট করে দে। আর তোরা মেলামেশা করিস না। কিন্তু পারবো না রে সঞ্জু। অঞ্জুদি তার দিদি সঞ্জনাকে নাম ধরে সঞ্জু বলেই ডাকতো। দিদি বলতো না। কি রে সোনু, তুই কি বলছিস? সঞ্জুদি জিজ্ঞেস করে। কিন্তু সোনু বলবে কি, সে তখন কাঁদছে। কেঁদেই চলেছে। সঞ্জুদি দুজনকেই সাবধান করে বলে গেল, এরপর আর তোরা মেলামেশা করবি না। বলে দিলাম। পর্ব ৫। সোনু আর অঞ্জুদি অনেকক্ষণ বসে রইল। কেউ কোনো কথা বলল না। কিংবা বলতে পারল না। দুজনের কাছেই চারদিক যেন শূন্য লাগতে লাগলো। যেন সব হারিয়ে ফেললো, এরকমই মনে হতে লাগলো তাদের। কিভাবে কি করা যায় কিছুই বুঝে উঠতে পারছিল না। লজ্জা তো লাগছিলই। সব জেনে গেল, এমনকি ক্যামেরায় বন্দী হয়ে গেল ওরা। ওদের নোংরা কাজকর্ম। ছি, নিজেকে ঘেন্না হচ্ছে নিজের। যদিও সঞ্জুদিটা অতটা খারাপ নয়, মনে হলো সোনুর। নইলে ছবিগুলো ডিলিট করতো না। ডিলিট করে ভালো তো করেছে, কিন্তু ধরাও তো পড়েছে। আর শুধু ধরা পড়াই নয়, বারণ করে দিয়ে গেছে আর যেন না কখনো মেলামেশা করে ওরা। কিন্তু সেটাও কি সম্ভব? জানে না ওরা কেউই। কিন্তু এখন তো মরে যেতে ইচ্ছে করছে ওদের। কোথাও চলে যেতে, অন্তত সঞ্জুদির কাছে যাতে মুখটা দেখাতে না হয়। কিন্তু যাবে কোথায়? সোনু ভাবতে লাগলো হাজার কথা, লাখ কথা, হয়তো বা কোটি কোটি কথা। ভাবনার কি শেষ আছে নাকি কথার? না, শেষ কিছুতেই নেই। শেষ হয়তো জীবন শেষ হয়ে গেলেও নেই। গল্প থেকে যাবে, কলঙ্ক থেকেই যাবে, সেই সঙ্গে যাবে অনেক কিছু। ছোটবেলায় দেখা ভবিষ্যতের স্বপ্ন, মা বাবার আশা আকাঙ্ক্ষা, সব কিছু। এখন তো শুধু সঞ্জুদির কাছে লজ্জা, আর পড়ে পড়ে তো বাড়ির লোক, পাড়ার লোক, এমনকি খবরের মাধ্যমে দেশশুদ্ধ লোক জেনে যাবে। ছি ছি করবে। আচ্ছা, ও যা ভাবছে, অঞ্জুদিও কি তাই ভাবছে? কে জানে। অন্তত সোনু জানে না। সে মানুষের মনের কথা পড়তে পারে না। আচ্ছা, মানুষের মনের কথা পড়া কি এতই সহজ? সোনুর তা মনে হয় না। লোকে বলে বটে, কিন্তু সেটা সম্ভব নয়। কই, এতক্ষণ ধরে তো অঞ্জুদি সামনে বসে আছে। ওর অঞ্জুদি বসে আছে, কোনো কথা বলছে না। কিছু তো ভাবছে নিশ্চয়। কিন্তু কি ভাবছে? কিন্তু সে তার ভাবনাগুলো পড়তে পারছে কই? সেও অঞ্জুদির সঙ্গে মিশেছে অনেক, কথা বলেছে অনেক, অনেকবার বলছে তোমার মনের আমি জানি। আজ বুঝতে পারছে সেটা মিথ্যে বলা। মানুষ এত মিথ্যে বলে কেন? আত্মতুষ্টি হবে হয়তো। কিন্তু অঞ্জুদি ভাবছে কি, নাকি ভাবনাহীনভাবে চুপ করে বসে আছে? জানে না, জানে না, জানে না, কিচ্ছু জানে না সে। হঠাৎ অঞ্জুদি বলে উঠল, দেখলি, দেখলি। কি বলল সঞ্জু? আর দেখা করবি না? কেন? আমাদের উপর তুই অধিকার ফলাবার কে? তারপর আবার দেখ, আমার রুমে ক্যামেরা ফিট করেছে। কি শখন্যের পার্সোনাল ম্যাটারগুলো দেখার। আমি কি তোর রুমে ক্যামেরা লাগাতে গেছি? তুই যদি নাও থাকতিস, আমি তো থাকি। ওটা আমার রুম। আমি তো ন্যাংটোও থাকতে পারি। সেটা কারো দেখা তো অন্যায় নয় কি? বল বল, বল না সোনু, বল, ঠিক কি না? সোনু কিছু না বলে হঠাৎ অঞ্জুদিকে জড়িয়ে ধরল, বলল, আমি কিছু জানি না অঞ্জুদি। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এবার থেকে বোধ হয় থাকতে হবে রে। কিন্তু কিভাবে থাকবো? অঞ্জুদি কিছু একটা ভেবে নিয়ে বলল, কিছু একটা ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করবে? এতগুলো বয়স হলো আমাদের। আমার চেয়ে তো আরো 2 বছরের বড়। আমি যদি হরমোনের উত্তেজনার ঠেলা সামলাতে না পেরে তোকে নিয়ে জড়িয়ে পড়ি, আর ওই মাগি সুতীক্ষ্ণা দেখাচ্ছে। গাল দিচ্ছ নিজের দিদিকে। দেব না। শালি ক্যামেরা বসিয়ে দেখছে আমি আর তুই কি করি। দাঁড়া, আমিও খবর নেব। কি খবর নেবে? ও কাউকে দিয়ে মারিয়েছে কিনা? জানবে কি করে? সেটাই তো ভাবছি। জানলেও এরকম প্রমাণ দিতে তুমি পারবে না। কেন? তোমার ঘরে সঞ্জুদির পক্ষে ক্যামেরা বসানো ছিল সহজ। কিন্তু তোমার পক্ষে ওর এনজিওতে ক্যামেরা লাগানো সম্ভব নয়। কি বললি তুই ক্যামেরা? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি বলো তো? তুই বাজারে খোঁজ নিয়ে দেখ তো খুব ছোট কোনো ক্যামেরা পাওয়া কিনা। যদি পাওয়া যায় তো ঠিক জায়গায় আমি ফিট করে দেব। তারপর দেখবো শালির রেবাস দেওয়া যায় কিনা। না, অঞ্জুদি, তুমি আজ খুব রেগে আছো, আমি আজ বাড়ি যাই। বেশ, কাল আসবি কিন্তু। তুমি কিন্তু মাথা গরম করো না। সোনু যাওয়ার আগেই দুজনে আরো একবার হাগ করে নিল।
তারপর আস্তে আস্তে দুজনে দুজনের হাত ছাড়ল। বাড়ি গিয়ে সোনু ভাবতে লাগলো। অর্থাৎ সে পুরোপুরি ভাবনায় ডুবে গেল। কেন এমন হলো? সঞ্জুদি কেন করলো এরকম? এমন সময় মা এসে জিজ্ঞেস করলেন, আজ কলেজ থেকে ফিরতে দেরি হলো যে বড় একটা বন্ধুর বাড়ি গেছিলাম। মিথ্যে বলল সে। জীবনে এই প্রথম মাকে মিথ্যে বলল। রোজ বন্ধুর বাড়ি যাবি? হ্যাঁ। কেন বলতো? বন্ধুর বাড়ি যেতে পারি না। পারবি না কেন? নিশ্চয় পারবি। তবে তুই নাকি এখন তোর বড় মাসির বাড়ি বেশি যাস। কে বলল তোমাকে? তুই রোজ কি সেখানেই যাস? সেটা বল। সোনুর হঠাৎ মনে হলো কিছু একটা ব্যাপার ঘটে গেছে এর মধ্যে। নইলে মা এরকম প্রশ্ন তো কোনোদিন করেনি। তাহলে আজ কেন এরকমটা হলো? কেন প্রশ্ন করলো আমার মাসির বাড়ি যাওয়া নিয়ে? তাহলে কি সঞ্জুদি কিছু বলেছে মাকে? কি জানি, হতেও পারে বা। কিন্তু এর তো কথা ছিল না। বলেছিল না মেলামেশা করতে। কিন্তু মাকে কি আজই বলে দিল? বাড়িতে বলতে এসেছিল নাকি ফোন করেছিল? আর কি বলেছে কে জানে। এক্ষেত্রে আমার কি করা উচিত? চুপ থাকা। হ্যাঁ, চুপ থাকাটাই বেস্ট ওর পক্ষে। কথায় বলে বোবার শত্রু নাই। তাই সেও চুপ করে রইল। কিন্তু মা চুপ করে থাকতে দিলে তো। মা বলল, শোন, সঞ্জু এসেছিল। সঞ্জুদি এসেছিল। তার মানে সে যেটা ভয় করছিল, যেটা সন্দেহ করছিল সেটাই ঘটেছে। সঞ্জুদি সব বলে দিয়েছে তবে মাকে। হায় ভগবান, এখন কোথায় মুখ লুকোবে সে? ছি 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 ছি। ও মুখটা নিচু করে থাকে। মাকে এখন মুখ দেখাবে কি করে? এর চেয়ে তো মরে যাওয়া অনেক ভালো। না, আর মাসির বাড়ি যাওয়া যাবে না। কোনোমতেই না। আর মাসির বাড়ি কেন? কারো বাড়িই যাবে না সে। কারোর বাড়ি কেন? বাইরেই বেরোবে না সে। থাক অঞ্জলি। আর থাক সব কিছু। থাক প্রেম। থাক ভালোবাসা। থাক থাক থাক। সব থাক। মাথাটা যেন বনবন করে ঘুরছে ওর। কিচ্ছু ভালো লাগছে না। ভালো না লাগারই কথা। মায়ের সামনে এসে এরকম গল্প করে গেছে সঞ্জুদি। এরকম গল্প করতে। ছি, সঞ্জুদি, তোমাকে আমি ঘেন্না করি। হ্যাঁ, বিশ্বাস করো, তোমাকে আমি ঘেন্না করি। তুমি ভালো মানুষ নও। আচ্ছা, যদি মনে করো আমার ভুল হয়েই গেছে, তবু মাকে বাড়ি বয়ে বলে যেতে হবে? এটা মানুষের কাজ। আমাকে বললে। এবার দেখো, একবার কমসে কম দেখো। যদি না মানি তোমার কথা, তখন বলবে। কিন্তু তার আগেই বাড়িতে এসে বলে গেলে। ভালো করলে না সঞ্জুদি এটা। মোটেও ভালো করলে না। অঞ্জুদি গাল দিলেও আমি কিন্তু তোমাকে ভালো ভেবেছিলাম। ভেবেছিলাম তুমি ভালো বলেই ছবিটা ডিলিট করে দিলে তোমার ক্যামেরা থেকে। কিন্তু তুমি আরো খারাপ। সবচেয়ে খারাপ। সোনু, কিছু বলছিস না কেন? সোনু তবু চুপ। কারণ সে কি উত্তর দেবে সে নিজেই জানে না। মা আবার বলল, সোনু, তাহলে সঞ্জু যা বলেছে তা সব ঠিক? সোনু তবু চুপ করে থাকে। মা আবার বলে, চুপ করে থাকলে ধরে নিতে হবে যে সঞ্জু কিছু মিথ্যে বলেনি। সব সত্যি কথাই বলেছে। তুই কখনো মিথ্যে বলতিস না। আজ আমাকেও মিথ্যে বললি। বেশ, আমি তোমার বাবাকে এখন কিচ্ছু জানাবো না। কিন্তু কাল থেকে আর মাসির বাড়ি তুমি যাবে না। মাথায় যেন বজ্র পড়ল সোনুর। কি বলল মা? কাল থেকে অঞ্জুদির বাড়ি যাওয়া যাবে না? তা কি করে সম্ভব? সে কি করে ভুলে যাবে তার অঞ্জুদিকে? অঞ্জুদির মতো বন্ধুকে? হ্যাঁ, মিথ্যে বলেনি মাকে সে। বন্ধুর বাড়িই তো গেছিল সে। কিন্তু যাওয়া বন্ধ করতে হবে তাকে। এর চেয়ে মরে যাওয়া বোধ হয় সহজ হবে। হঠাৎ করে সব ভাবনা যেন বন্ধ হয়ে আসে ওর। কিছুই আর ভালো লাগছে না। কিচ্ছু না। ও হঠাৎ করে কি মনে করে উঠে গেল। উঠে গেল দাদুর ঘরে। বলল, দাদা ভাই, ঘুমোচ্ছ নাকি? না রে, দাদু ভাই, ঘুম কি করে আসে? সেই যে কোমরের ব্যথাটা, বলেই দাদু আহু করতে লাগলেন। আর সেই ফাঁকে দাদুর সঙ্গে গল্প করতে করতে তার ওষুধের কৌটো থেকে বেশ কতকগুলো ঘুমের ওষুধ নিয়ে নিজের ঘরে চলে গেল সে। আর তারপর দরজাটা বন্ধ করে সব কটা ট্যাবলেট একসঙ্গে মুখে ভরে জল খেয়ে নিল। কিছুক্ষণের মধ্যে ওর চোখ মাথা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। আস্তে আস্তে দু চোখে অন্ধকার নেমে আসতে লাগলো ওর। ওর অনুভূতিগুলো আর কিচ্ছু কাজ করছে না। অঞ্জুদি, সঞ্জুদি, মা, বাবা, দাদা, দাদু সবার ছবি যেন অস্পষ্ট হতে লাগলো ওর চোখের সামনে থেকে। ও চিৎকার করে ডাকতে গেল মাকে, মা আ। কিন্তু গলার স্বর আটকে গেছে। বেরোচ্ছে না, কিছুতেই বেরোচ্ছে না। ওর চোখে অন্ধকার নেমে আসতে লাগলো। এরই ফাঁকে ওর মনে হলো যেন মা ওকে ডাকছে, সোনু, সোনু, সোনু। উ উ। সোনু বলতে চাইলো রোজকার মতোই, যাই মা আ। কিন্তু গলা দিয়ে কি স্বর বেরোলে ওর। ওর দু চোখ বন্ধ হয়ে আসছে। কোনোদিন মা র ডাকে সাড়া না দেওয়া সে হয়নি। কিন্তু কেমন মনে হচ্ছে তার গলার স্বর যেন আটকে যাচ্ছে। সে আর তাকাতে পারছে না। কেন, কেন তাকাতে পারছে না সে? সে কিছুতেই আর তার চোখগুলোকে খুলে রাখতে পারল না। বন্ধ হয়ে গেল তার দুই চোখ। পর্ব 6। যখন চোখ খুলল সুনন্দ ওরফে সোনু, তখন সে দেখল যে সে একটা হাসপাতালে আছে।
এটা একটা প্রাইভেট হাসপাতাল, এখানেই ওদের বা ওদের মতো পয়সাওয়ালাদের চিকিৎসা করা হয়। অনেকবার এসেছে সে এখানে, স্পেশালি দাদুর জন্য। মাও দু একবার এখানে অ্যাডমিশন নিয়েছিল। কিন্তু ও কেন এখানে? কি হয়েছে ওর? বাড়ির লোকজনদের মধ্যে মা রয়েছে আর কেউ নেই। একজন নার্স রয়েছে। কিন্তু কি হয়েছে ওর? এখানে কেন আনা হয়েছে? কখনোই বা আনা হলো? ওর কিচ্ছু মনে পড়ছে না। হঠাৎ ওর মনে হলো কারণটা জানতে হবে কেন ওকে এখানে এনেছে। কি হয়েছিল? ও ইচ্ছা করেই আবার চোখ বুজল। যেমন ছিল তেমনই পড়ে রইল। চোখ না বুঝলে কিছুই জানা যাবে না। সোনুর মনে মনে হাসি পেল, ও কি স্পাইগিরি করছে? কার উপর বা কিসের সন্দেহ? আর কাকেই বা সন্দেহ করছে সে? ওকে হাসপাতালে আনার জন্য, নাকি ওর কি হয়েছিল জানার জন্য? অথবা দুটোই জানতে হবে তাকে। কিছু তো একটা হয়েছিল নিশ্চয়। নইলে কি মানুষ হাসপাতালের বেডে এরকম ভাবে শুয়ে থাকে? থাকে না। ও চোখ বুঝল কথাবার্তা শোনার জন্য। কিন্তু বেশ কিছুক্ষণ হয়ে যাবার পরও ও লক্ষ্য করলো কেউ কিছুই বলছে না বা গল্প করছে না। ওর মন অধৈর্য হয়ে উঠল। ভাবল, এবার চোখটা খুলে ওদের সঙ্গে কথা বলতে হবে। কথা বলে জেনে নিতে হবে ওর সব প্রশ্নের উত্তর। কিন্তু ওকে কথা বলতে হলো না। মা বলে উঠলেন, হ্যাঁ গো মেয়ে, বলি আর কতক্ষণ? কতক্ষণ পর আমার ছেলের জ্ঞান ফিরবে? এই এখনই ফেরা তো উচিত ছিল। কারো কারো একটু আধটু দেরি হয় বটে, কিন্তু আমার মনে হয় আর কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, বলল নার্স। মা বলল, ডাক্তার বাবুকে বল না গো একটু। উনি এখন অন্য ডিউটিতে আছেন। তবু একটু দেখো না। আপনি চিন্তা করবেন না, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছিল তো তাই একটু দেরি হচ্ছে। আমি ঘুমের ওষুধ খেয়েছিলাম? কেন? কখন? ঘুমের ওষুধ তো দাদু খায়। তো আমি কি দাদুর কাছ থেকে ঘুমের ওষুধ নিয়ে খেয়েছিলাম? কিন্তু কেন? ভাবতে ভাবতে ধীরে ধীরে ওর সব মনে পড়তে থাকলো। আর মনে পড়তেই আরো এক লজ্জায় সোনু নিজের চোখ খুলতে পারল না। অন্যের দিকে তাকাতে পারল না। তার এত বিশ্রী একটা অনুভূতি কাজ করতে লাগলো যে মনে হতে থাকলো কখন এখান থেকে পালিয়ে যায়, অথবা এখানে ওর কাছে যেন কেউ না থাকে। সমস্ত লোককে ওর কেমন একটা ভয় ভয় করতে লাগলো। যদি কেউ জিজ্ঞেস করে, কেন ঘুমের ওষুধ খেয়েছিলি? কেন? কেন তুই আত্মহত্যা করতে গেছিলি? অথচ ওই কি ছাই জানে কিছু কি থেকে কি হয়ে গেছিল। হঠাৎই দাদুর রুমে গেল। আর কি থেকে কি যে হয়ে গেল, ও ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল, সে এখন নেই হাসপাতালের বেডে। কেবলই মনে হতে লাগলো কি করে এখান থেকে বেরোতে পারে, ঘর তো ফাঁকা নেই। তাছাড়া মাথাটাও কেমন যেন ঝিম ঝিম করছে। হাত পা গুলোও কেমন কাঁপছে কাঁপছে মনে হলো। বেরোতে পারবে কি? উঠতে গেলে যদি আবার পড়ে যায়। আর পড়ে গেলে আরো বোধ হয় লোক লজ্জা। শুধু কি লোক লজ্জা, ভয়। হ্যাঁ, ওর ভয়ও করছে খানিক এখন। ভ অ মরার ভয়। হ্যাঁ, মরতে এখন ভয় হচ্ছে ওর। যখন দাদুর ঘর থেকে ঘুমের ওষুধগুলো এনে খেয়েছিল সে, তখন সে কিসের জোকে যে কাজটা করেছিল কে জানে। তখন সে মরার জন্যই তো খেয়েছিল। কিন্তু এখন তার আর মরতে সাহস দেখা যাচ্ছে না কেন ওর মধ্যে। ভয় করছে। সেই আদিম ভয়, মৃত্যু ভয়। মরতে আমি ভয় পাই না, একথা হরফ করে বলা যায় কি এখন? সবাই তাই বলে বটে, কিন্তু কাজের সময় আর পারে না। অন্তত ঝোঁকের মাথায় যে কাজটা করতে ওর কিছুমাত্র সময় লাগেনি। এক মুহূর্ত সময় নষ্ট না করে কাজটা করেছিল। এখন সেটা ভাবতে খুব কষ্ট হচ্ছে। সত্যিই কষ্ট হচ্ছে। আচ্ছা, ওকে বাঁচাল কে? মা। আর কেউ জানে না বাড়ির? মা জানলো কি করে? দরজাও তো বন্ধ করেছিল সে। তবে না, এটা তার জানার কথা নয়। যে বাঁচিয়েছে তাকে, শুধু সেই জানবে। তাছাড়া জানতে পারে যে দরজা খুলতে সাহায্য করেছিল সে। কিন্তু কে বা কারা, এখন তা জানার কথা নয়। হঠাৎ সোনুর মনে হলো তেষ্টা পেয়েছে খুব। সত্যিই খুব তেষ্টা পেয়েছে। তবু জল চাইবে না। কিন্তু মুখ থেকে আপনা আপনি প্রায় অস্ফুটে বেরিয়ে এল, জল, মা জল। সবাই যেন উদ্গ্রীব হয়েছিল ওর এইটুকু কথার জন্য। মা বলে উঠল, হ্যাঁ বাবা, এই যে। নার্স বলে উঠল, এই তো জ্ঞান ফিরেছে। নার্স আবার বলল, ডাক্তারবাবুকে ডাকি। বলে সে বেরিয়ে যাবার উপক্রম করছিল। হঠাৎ মায়ের হাতে জলের বোতল দেখে সে আবার ফিরে বলল, এভাবে নয়। তারপর একটা চামচ নিয়ে চামচ জল নিয়ে ওর মুখে খাইয়ে দিল। আর মাকে বলল, নিন এবার, এইভাবে খাওয়াবেন। কিন্তু মাথায় রাখবেন খুব বেশি জল দেবেন না। মা, ঠিক আছে, বলে চামচে করে জল খাওয়াতে লাগলো। ডাক্তার এল, দেখলো, বলল, ঠিক আছে। তারপর ওষুধ লিখে দিল, তারপর আবার বলল, যদি আবার দরকার হয় তবে ডাকবেন। বলে ডাক্তার বেরিয়ে গেলেন। আর ডাক্তার বেরিয়ে যেতেই নার্স ওর সেবা শুশ্রূষায় লেগে গেল। মা একা জেনেছিল, এই ধারণাটা অচিরেই সুনন্দর ভেঙে গেল। সে জানতে পারল বোন রিয়া বই নিতে সোনুর রুমে এসেছিল আর দরজায় সাড়া না পেয়ে সবাইকে ব্যাপারটা জানায়, তারপর দরজা ভেঙে তাকে হাসপাতালে নিয়ে আসে।
মা বলল, এরকম কি করে বাবা? কি আর এমন কথা বললাম যে তুই সুইসাইড করতে গেলি? আমাদের কত অসহায় করে তুলেছিলিস তুই তা জানিস। আর কখনো এরকম করবি না। সঞ্জু বলে গেছিল, লেখাপড়ায় তোর একদম মন নেই। কলেজ ফাঁকি দিয়ে মাসির ঘরে গিয়ে আড্ডা মারিস। পড়াশুনোটা নষ্ট হচ্ছে। এটা এমন কিছু দোষের ছিল না। সঞ্জুদি এই বলেছে। তো আর কি বলবে? তুই ওদের বাড়ি থাকিস আর জানবে না তুই কলেজ যাচ্ছিস না বলে। হ্যাঁ, বলে চুপ থাকলো সোনু ওরফে সুনন্দ। মনে মনে ভাবলো, ও যা ভাবছিল তা নয় তাহলে। বাঁচা গেল। কিন্তু কি না কি ভেবে নিয়েছিল সে। এখন যেন লজ্জাটা অনেক হালকা লাগছে ওর। লজ্জাটা বোধ হয় আর সেরকম লাগছে না। একে একে অনেকেই তাকে দেখতে এলো হাসপাতালে। বাবা, দাদা, ভাই, বোন অনেকেই। এমনকি অঞ্জুদিও এল। দুজন দুজনকে ধরে অনেকক্ষণ বসে রইল। অঞ্জুদি বলল, আমার জন্য তুই মরতে গেছিলিস। এত ভালোবাসিস তুই আমাকে। সোনু কিছু না বলে শুধু তার অঞ্জুদির হাতটা ধরল। ধরে অনেকক্ষণ বসে রইল। হাসপাতাল থেকে রিলিজের কিছু আগে হঠাৎ সঞ্জুদি এসে বসলে ওর বেডের পাশে। সোনু ভয় পেয়ে গেল। সোনু বলল, সঞ্জুদি তুমি? সঞ্জুদি বলল, কেমন আছিস এখন? সোনু বলল, ভালো। সঞ্জুদি আবার বলল, আচ্ছা বলতো আমাকে এখানে দেখে তোর খুব ভয় করছে? না রায়, আমি আরো কিছু বলবো, আরো কিছু দেখাবো। আর তুই মরতে যাবি, তাই না? সোনু চুপ করে থাকে। সঞ্জুদি বলে, বলবো তোকে। দেখাবো। তবে এখানে নয়, অন্য কোথাও, অন্য জায়গায়। যাবি তো আমার সঙ্গে? বেশিক্ষণ সময় নেব না তোর। 1-2 ঘন্টা। সোনু চুপ থাকে। সঞ্জুদি বলে, এখনই নয় বোকা। তুই বাড়ি যা, আগে একটু সুস্থ হয়ে নে তারপর। সঞ্জুদি ওর গালটা ডান হাত দিয়ে নেড়ে দেয়। সোনু ভাবতে লাগলো সঞ্জুদি কি এমন আমাকে বলবে আর কি এমন আমাকে দেখাবে। আবার নতুন কিছু বিপদ আসবে না তো? নতুন কিছু রেকর্ড করেনি তো? ও চিন্তা করতে থাকে, কি করা যায়? কিভাবে সঞ্জুদিকে এড়ানো যায়? দেখা করলেই কিছু না কিছু একটা বিপদ হবেই। আর তাই এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু সঞ্জুদি যে ধরনের মানুষ, ছাড়বে কি সহজে? সোনু বিশাল ভাবনায় পড়ে গেল। কি করা যায় এখন? পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে।